নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের গল্প শিশু শিক্ষার পরিণাম। গল্পটি রচনা করেছেন শিবরাম চক্রবর্তী। তো চলুন শুরু করা যাক আজকের গল্প শিশু শিক্ষার পরিণাম। ছোট ছেলেদের আমি বিরাট ভালোবাসি। হ্যাঁ, ভালোই লাগে আমার ওদের। কি সব বলে না কবিরা, যেন ভোরবেলার এক ঝলক সোনালি রোদ, কিংবা গুমোট গরমের দিনে এক পশলা ফিনফিনে বৃষ্টি, কিংবা নীল আকাশের গায়ে এক ঝাঁক বলাকা, এইসব যত কথা বলে আর কি। এমনই অনেক কিছুই বানিয়ে বানিয়ে কবিতার মতো করে বলা যায়, কিন্তু বলে কি লাভ? ও হ্যাঁ, ভালো কথা, বলাকা মানে যেন কি? অনেক দিন ধরেই শুনতে পাচ্ছি কথাটা, এখানে সেখানে বইয়ে লেখা আছে। ওই নামে একটা বইও আছে না গল্প আছে, কে যেন বলছিল। যাক, একদিন অভিধানটা খুলে দেখতে হবে কি লেখা, কি মানে, কি অর্থ, সব বুঝে নেব। কিংবা সেই বইখানাই খুঁজে বার করবো একদিন, দেখি। আসল কথা এটাই যে আমার ছেলেদের ভীষণ ভালো লাগে। আরে ছেলে মানে বাচ্চা ছেলেদের আর কি। তাদের মানুষের মতো মানুষ করতে একটা প্রবল বাসনা আমার মনের মধ্যে সবসময় জেগে থাকে। সবসময় সেটা টের যে পাই তা কিন্তু নয়। আসলে যেদিন বদহজম হয়ে যায় না, সেই দিনই চোয়া ঢেকুরের সঙ্গে এই ইচ্ছাটাও ভীষণ রকম চাগা দিয়ে ওঠে আর কি। তখন মনে হয় যে যেসব মানুষেরা এই যে চলাফেরা করছে না, তাদের দ্বারা কিচ্ছু হবে না। আরে যাকে বলে কিচ্ছু হবে না, না তাদের নিজের কিছু হবে, না এই পৃথিবীর। কেবল যেসব মানুষ এখন হাই জাম্প, লং জাম্প, হাডুডু, ময়দানে ফুটবল খেলছে, কিংবা কলকাতার সরু গলির ভিতরে টেনিস খেলছে, তাদের দ্বারাই পৃথিবীর উদ্ধার হওয়া সম্ভব। আবার কিছু কিছু ছেলে দেখছি হাফ প্যান্ট পরে রাস্তায় রাস্তায় ঘুরছে, সুযোগ পেলেই আলু কাবলি খাচ্ছে। আরে এরাই তো দেশের ভবিষ্যৎ নাকি? কিংবা হয়তো আপনারা বলবেন তারাও নয়। যেসব মানুষ এখন নেহাত হামাগুড়ি দিচ্ছে, কেবল তাদের মধ্যেই লুকিয়ে আছে মানুষের ভবিষ্যৎ। কেমন? এখন মানুষের ভবিষ্যৎ এবং পৃথিবীর স্বর্গপ্রাপ্তি, স্বর্গপ্রাপ্তি মানে ওই চন্দ্রবিন্দু নয়, স্বর্গরাজ্যে পরিণত করা, এইরকম একটা কথা আজকাল প্রায়ই কানা ঘোষা শুনতে পাওয়া যাচ্ছে। এ প্রসঙ্গে একটা কথা বলি। কে এক বিলেতি কবি বলে গেছেন, ফাদার ইজ দ্য চাইল্ড অফ ম্যান। না 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 না, ম্যান ইজ দ্য ফাদার অফ চাইল্ড। এটাও তো নয়, ম্যান ইজ দ্য চাইল্ড অফ ফাদার। না, তাও বোধ হয় না। কথাটা কি বলেছিলেন ভদ্রলোক, এই মুহূর্তে আমার মাথায় ঠিক মনে পড়ছে না। মোদ্দা কথা, তার মানেটা হচ্ছে এই। এখন তার মানেটা কি সেটাও বলা ভীষণ শক্ত, বুঝলেন? বিলিতি কবিতা আর বিলিতি বেগুন দুই প্রায় এক জাতীয়, দুটোই সমান বিস্বাদ। গলাধন করতে প্রাণ যায়, কিন্তু উভয়ই ভয়ঙ্কর হজমি। একবার পেটে গেছে কি একেবারে হজম, তখন তা মুখে আনা বেজায় কঠিন। আরে দেখছেন না, এই চাইল্ডের কবিতাটা কিছুতেই আসতে রাজি হচ্ছে না। অথচ চাইল্ড মানে খুড়ো কি জ্যাঠা জানবার কতখানি দরকার ছিল আমার, বলুন তো। এই সব কারণে ছেলে পেলে আমি মানুষ করার একটা চেষ্টায় থাকি। কিন্ডারগার্টেনের মতো একটা নতুন ধরনের শিশু শিক্ষা পদ্ধতি আমাকে চালু করতে হবে, যার ফলে একটা ছোট্ট শিশুকে সোজা মানুষে পরিণত করে দেওয়া যায়। এইরকম কিছু একটা আবিষ্কার আমি করে যাবই যাব, সেটা যেভাবেই হোক। এই ধরুন না, সেদিন বৌদির এক বন্ধু আমার বাড়িতে এলেন। নিমন্ত্রণ করে ঘটা করে খাওয়াতে তো হবে। সঙ্গে একটা বছরাটেকে ছেলেও সঙ্গে ছিল, দিব্যি ফুটফুটে ছেলেটি। আসলে কিছু ছেলে থাকে না, দেখলেই মনে হয় আদর করি আদর করি ব্যাপারটা। হ্যাঁ, এরাই তো মানুষ হবে কালক্রমে। আসলে যদি ইংরেজি শিক্ষার চাপে টিকে যায় আর কি। তিনি বৌদির সঙ্গে গল্প করে জমালেন, বৌদির বান্ধবী আর বৌদির
একসঙ্গে জমিয়ে গল্প করছেন, আর ছেলেটা হঠাৎ করে এসে পড়ল আমার পড়ার রুমে। তা আসুক, ওদের জন্য আমার কোনো অভ্যর্থনাও যেমন নেই, ছেলেটি আসার জন্য আমার তাতে কোনো আপত্তিও নেই। এখন আপনারা বলবেন যে ওদের জন্য আমার অভ্যর্থনা সবসময় কি যেন আরে সাহিত্য করে বলতে গেলে কি যেন বলতে হয় না, উদ্গ্রীব, উন্মুখ হয়। এটাও তো নয়। ওদের জন্য আমার অভ্যর্থনা সবসময় ব্যতিব্যস্ত কিংবা হেস্তনেস্ত, কিংবা যদি আরো ভালো করে বলি, আমার অভ্যর্থনা একেবারে চুরমার, ছত্রখান, জীবন স্মৃতি, আরে ছিন্নপত্র নে ক্যাবলা। আমি সেই ছোট্ট বছর আটেকের ছেলেকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি হে খোকা? ছেলেটি জবাব দিল, মা যে বলল তোমার কাছে আসতে, ওরা গল্প করছে, বিরক্ত করিস না, ওখানে লোকটা বসে আছে, বিরক্ত করবে যা। তা তো বলবেনি। তিনি জানেন কিনা, ছেলে মানুষ করার কাজ মায়ের পরেই তো আমার স্থান। মনে মনে ভারী গর্বিত হয়ে উঠি। কিন্তু তোমার নাম কি তা তো বললে না। বলবো, কিন্তু বানান করতে হবে না তো, আর বানান তুমি জিজ্ঞাসা করবে না কাকু আমাকে। আচ্ছা, তোমাকে কাকু বলবো না আঙ্কেল বলবো? তা তোমার যা ইচ্ছে হয় বলো। আমি তাকে অভয় দিলাম। খোকার নাম শ্রীযুক্ত বাবু গোলকেন্দ্র প্রসন্ন পুরকায়স্থ। বাবা, বানান করা যেমন শক্ত, উচ্চারণ তার চেয়েও কিছু কম নয়। বানান করা যেমন শক্ত, উচ্চারণ করা তার চেয়ে কিছু কম নয়। বাবারে বাবা, এমন ফুটফুটে ছেলের একই বিদঘুটে নাম। মনে মনে সহানুভূতি হয় আমার ওর উপরে। জীবন ভোর এই নাম নিয়ে ওকে ধস্তাধস্তি করতে হবে, এই জগদ্দল বোঝা ঘাড়ে নিয়ে মানুষ হতে হবে। ওই বিলিতি কবি যা বলে গেছেন, আচ্ছা কি যেন বলে গেছেন, যাই না তো, তাই হতে হবে ওকে। বাপরে বাপ। তা বেশ, এমন আর মন্দ কি, অন্তত বদনামের চেয়ে ভালো। তা তুমি কি পড়ো টড়ো? খোকা ঘাড় নাড়ে। হ্যাঁ, ইঞ্জি পড়ি তো। ইংরেজি? তা ওই ইঞ্জি একটু বলো। বুঝতে পারবো কিনা মনে মনে ভয় হয়, ওই সাবজেক্টেই আমি আবার একটু কাঁচা। খোকা অমিত বিক্রমে গড় গড় করে বলতে থাকে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে। আই জে কে কে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এ বি সি ডি ই এফ। ওর বুক ফুলে ওঠে, আমার তো ভয় করতে থাকে, হাত মুষ্টি ভরতে হয়। আমি বলি, থামো, খুব হয়েছে বাবা, খুব হয়েছে। আশঙ্কা হয় বিদ্যের সঙ্গে বক্সিং এর প্যাচ না জাহির করে বসে, আর আমার নাকটা যদি সস্থান থেকে হারিয়ে যায়। কিন্তু সে কি থামবার? হিন্দি এবং ইংরেজি বক্তৃতার গুণই এই, কিংবা দোষও বলতে পারেন। তাকে সহজে কিন্তু থামানো যায় না। আপনার বেগে আপনিই চলতে থাকে, যেন কলের গাড়ি। কেউ একবার ইংরেজি বলতে পেলে নিজেকে কি যে ভাবে, থাক না, ওটাই আপনারাই ভাবুন। অবশেষে খোকা তার লাস্ট সেন্টেন্সটা হাদড়ে পেল, বুঝলেন? এ বি সি জি ডব্লিউ এক্স ওয়াই জেড বলে খোকা নিরস্ত হয়। বেশ, বোঝা যায় এই জেড খুঁজে পাচ্ছিল না বলেই তার জিদও থামছিল না। ও হ্যাঁ, এই ছেলেই তো মানুষ হবে, কিংবা ওই ইংরেজি কবি যেন কি বলে গেছেন, আর মনেই তো পড়ে না ক্যাবলা, কি যে করি। কিংবা মানুষের বাবাও হতে পারে, বিচিত্র নয়, কিছুই বলা যায় না এখন। আচ্ছা গোলক, তোমাকে একটা ইতিহাসের গল্প বলি, শোনো। হাসের গল্প? বলুন। গোলক কাছে ঘনিয়ে আসে আমার। হাসের ডিম পাড়ে আপনি জানেন? তার আগ্রহ দেখে আমার আনন্দ হয়। আরে
হাসের গল্প নয়, ইতিহাসের গল্প। ইতিহাস কাকে বলে জানো না? খোকা ঈষৎ অবাক। ইতিহাস? সে আবার কিরকম হাস? পাতিহাস তো জানি কাকু, কিন্তু পাতিরাম তো আমাদের দারোয়ান, সে তো হাস নয়। একটু ভেবে নিয়ে আবার প্রশ্ন করে খোকা বলল, আমি একটা প্রশ্ন করব, ইতিহাস কি তবে ঘোড়া? ঘোড়াতেও ডিম পারে কিনা, কিন্তু তাকে যে কাকু ঘোড়ার ডিম বলে। চুপ করে গল্প শোনো। আমাদের দেশে কাকু, আমাদের কোন দেশে? আরে আমাদের বাংলাদেশ, বাঙালিদের দেশ, তোমাদের দেশ, তোমার দেশ, আমার দেশ, আমার বাবার মা ঠাকুরদার সবার জন্মভূমি, বুঝলে? খোকা ঘাড় নাড়ে। আমাদের বাংলাদেশে প্রতাপাদিত্য বলে এক রাজা ছিলেন। কে সে? আবার প্রশ্ন করে খোকা। ওর অনুসন্ধিৎসা আমাকে পুলকিত করে। আমাদের দেশের এক রাজা। কোন দেশের? আরে ওই যে বললাম না, আমাদের বাংলাদেশের। ও, তিনি ভয়ানক পরাক্রান্ত রাজা ছিলেন, খুব যুদ্ধ করতে পারতেন। কিন্তু কাকু, কে যুদ্ধ করতে পারতেন? কেন, এইমাত্র যে বললাম। কি বললেন? ছেলেদের সঙ্গে বাক্যালাপের অদ্ভুত কৌশল আছে, সবাই সেটা কিন্তু জানে না। বালক গোলকের এই পুনঃ পুনঃ প্রশ্নে অনেকেই হয়তো ধৈর্য হারিয়ে ফেলবেন। কারু কারু হয়তো পিত্তি জ্বলে গিয়ে চড় কষিয়ে দেবার প্রলোভনও হতে পারে, কিন্তু আমি তো জানি ছেলেদের মনস্তত্ত্বই হলো এই। সব বিষয়ে তাদের জানবার একটা ইচ্ছা থাকে। ছেলেবেলার এই কৌতূহল থেকেই তো তারা বড় হয়ে উঠবে, মানুষ হয়ে উঠবে, এবং অন্য সকলের কৌতূহলের বিষয়ও। সুতরাং এই ধাক্কায় আত্মসংযম করা আমার পক্ষে খুব কষ্টকর হলো না, বুঝলেন? অতএব আমি মিষ্টি করে একটুখানি হাসলাম, ঠিক যেরকম মিষ্টি করে আমাদের ফটোগ্রাফের মধ্যে আমরা হেসে থাকি। আরে যৎসামান্য মৃদু হাস্য, নদীর ঢেউ সূর্যকিরণে ভেঙে পড়লে যেমন দেখায়, সেই সঙ্গে কেমন একটা কোমল বিষাদের ভাব মিশানো। সমস্ত জিনিসটা আকরণ বিস্তারের আগেই সতর্কতায় সামলে নেওয়া। মোদ্দা কথা এই যে আপনারা যখন কোনো ক্যামেরাম্যানকে দিয়ে ছবি তোলান, ক্যামেরাম্যান আপনাদেরকে বলেন না, একটু হাসুন তো প্লিজ, আর আপনারা আপনাদের সামনের দুটো দাঁতকে আগিয়ে দেন সামনের দিকে, অর্থাৎ তার উপরের কাভারটা সরিয়ে দেন, দাঁতগুলো সামনে বেরিয়ে আসে, ঠিক সেই রকম হাসি আর কি। তো যাই হোক, আমি গোলকের দিকে একটু করুণ দৃষ্টি দিয়ে দেখলাম এবং ওই ফটোগ্রাফিক একটু হেসে আমি নিজেকে সামলে নিলাম। রাজা প্রতাপাদিত্য খুব বড় যোদ্ধা ছিলেন, বুঝেছ খোকা? কেন পদ্যের বইয়ে পড়নি? যশোর নগর ধাম, প্রতাপাদিত্য নাম, মহারাজ বঙ্গজ কায়স্থ। গোলক কিন্তু এতক্ষণে সায় দেয়, আমরা কাকু, আমরা। আমি অবাক, কি তোমরা? কি কাকু, আমরা প্রতাপাদিত্য। আমি এবারে কিন্তু ঘাবড়ে যাই। তোমরা প্রতাপাদিত্য? কিরকম? আমরাও পুরো কায়স্থ, বাবা বলে। ও, বুঝলাম এতক্ষণে। এখন মন দিয়ে শোনো, খুব মজার গল্প একটা, বুঝলে? প্রতাপ যখন খুব ছোট ছিলেন, এই তোমারই মতো ছেলে মানুষ, সেই সময় একদিন তার বাবা। কাকু, কার বাবা? আরে প্রতাপের বাবা। কে প্রতাপ? কেন, রাজা প্রতাপাদিত্য, যার ছেলেবেলার গল্প তোমাকে বলছি। ও, ওর গল্প শোনার আগ্রহ যে কত ধারালো তার পরিচয় ক্রমশ স্পষ্ট হচ্ছে। আরে হবেই তো, আমি জানতাম। গোড়ার দিকে গলার উপদ্রব শোনা গেলেও গল্প খানিকটা গড়াবার পর তখন ছেলেদের মধ্যে চোখ ও কান ছাড়া আর কিছু অবশিষ্ট থাকে না। আরে আমরা তো ঠাকুমার কোলে আহার নিদ্রা পর্যন্ত ভুলে গিয়েছি। দুঃখের বিষয়, আমার কোনো ঠাকুমাই ছিল না, যদি বা কখনো থেকে থাকে আমার কালে তার চিহ্নমাত্র পাইনি। কিন্তু তাতে কি, ঠাকুমার কাহিনীর কল্পনাতেই আমার ক্ষুধা তৃষ্ণা সব দূর হয়ে যায় আর কি, সব আপনাদের আশীর্বাদ। এখন প্রতাপের বাবা প্রতাপকে একদিন একটা ছোট্ট কুঠার দিলেন, দিয়ে কাকু প্রতাপের বাবা কে?
ছেলেদের জানবার ইচ্ছা অসীম। পৃথিবীর যত কিছু সমস্যা, যত কিছু প্রশ্ন, তা প্রথম প্রশ্নই কি আর শেষ প্রশ্নই কি শিশু মন থেকেই কিন্তু এর উদ্ভব হয়েছে। শোনা গেছে কোনো এক শিশু মুশকিল আসান, সেলাই বুরুশ, স্টেশন পর্যন্ত খেতে চেয়েছিল। সে আর কিছু না, জিভের কষ্টি পাথরে সেই জিনিসগুলি জানবার বাসনা। এখন ছেলেদের বায়নায় যারা রাগ করে তারা মূর্খ, মূর্খ, গোমূর্খ। ছেলেদের আগ্রহ সর্বদা মেটাতে হয়, বুঝলেন? প্রতাপের বাবা, তার নামটা এখন মনে আসছে না, তবে তার এক খুড়ার নাম ছিল বসন্ত রায়। না না, তাহলে ধরো হেমন্ত রায়, গ্রীষ্ম রায় কি বর্ষা রায় বা শরৎ রায়ও চালিয়ে নেওয়া যায়। ধরে নাও এমন কিছু একটা হবে হয়তো। কি হবে? কি হবে কাকু? আরে প্রতাপের বাবার নাম ও। আমি আবার গল্পের সঙ্গে চলবার চেষ্টা করি। প্রতাপকে ছোট কুঠারখানি দিয়ে তিনি বললেন, কাকু কে দিল কুঠার? ছেলেটির বুদ্ধির পরিচয় আমাকে মুগ্ধ করল। যতদূর সম্ভব কণ্ঠকে কোমল করলাম এবং সেই দেব দুর্লভ হাসির সঙ্গে মিক্সচার করে নিয়ে সামান্য একটু তাড়া দিলাম। এতক্ষণ তবে কি বললাম তোমায়? কিন্তু তাড়ায় পর্যবসিত হবার ছেলে সে নয়। কি বললেন কাকু? বলা বাহুল্য, অনেকেই এই প্রশ্নে হয়তো খেপে যেতেন, কিন্তু ধৈর্য, আত্মসংযম, তিতিক্ষা এসবই কিন্তু আমার আয়ত্তের মধ্যে। আমি সহজে খেপি না। আমি জানি কি করে ছেলেদের সঙ্গে কথা বলতে হয়। আমি আবার হাসবার চেষ্টা করলাম, কিন্তু হাসি তো আমার আর এলো না। গলা শুকিয়ে কাঠ। অগত্যা না হেসেই বললাম, প্রতাপের বাবা দিলেন। কাকে দিলেন? প্রতাপকে। ও দিয়ে বললেন, কাকে বললেন কাকু? প্রতাপকে। ও হ্যাঁ, প্রতাপকে। বুঝতে পারলাম গল্পের শেষ জানবার জন্য খোকার আগ্রহের অন্ত নেই। ওর উৎসাহের সঙ্গে তাল রেখে যতটা সম্ভব ধৈর্য ও মাধুর্যতার অবতার হয়ে আবার গল্পের সূত্র ধরলাম। তিনি কুঠার দিয়ে বললেন, প্রতাপ বলল বাবাকে? না, প্রতাপের বাবা বলল প্রতাপকে। ও বললেন যে সে যেন কুঠার নিয়ে অসাবধান না হয়। কে অসাবধান হবে না কাকু? আরে প্রতাপ হবে না। ও হ্যাঁ, যেন অসাবধান না হয়, যেখানে সেখানে না ফেলে রাখে এবং নিজে না কাটা পড়ে। প্রতাপকে ছোটবেলার থেকেই অস্ত্রের ব্যবহার শিখতে হবে তো নাকি? নইলে বড় হয়ে সে সাহসী হবে কেন? রাজার ছেলে বীর হওয়া চাইতো, তাই তিনি প্রতাপকে সেই ছোট্ট কুঠারখানি দিলেন এবং সাবধান হতে বললেন। কারণ সাবধান না হলে ছেলে মানুষ হাত পা কেটে ফেলবে কখন, আর হাত পা কেটে গেলে হাতেও খোঁড়া হবে আর পায়েও খোঁড়া হবে। তখন বীর হওয়া ভারী শক্ত ব্যাপার। কি বলো খোকা? কি জানি কাকু। অবশ্য একটা বীর হতে পারবে হাত পা না থাকলেও, জানো খোকা? কি কাকু? আরে বাক্যবীর, বড় বড় কথা বলতে তো পারবে। বাক্যবীর হবার পথ তখন পরিষ্কার হয়ে যাবে ওর। কিন্তু তুমি বুঝতে পারছো তো? প্রশ্ন করলাম বটে, কিন্তু ওকে বুঝবার অবকাশ দেবার জন্য মুহূর্ত মাত্র থামবার আমার সাহস হলো না। কারণ স্পষ্টই দেখছিলাম ওর চোখ মুখ গম্ভীর হয়ে উঠেছে, ঠোঁটও কাঁপছে। হাজার প্রশ্ন যেন ঝড়ের গতিতে আমার উপরে নেমে আসবে এখনই। আর সেই প্রশ্ন ঝরে পড়ার প্রতীক্ষায় শ্রাবণের মেঘের মতো ঘনীভূতও হয়েছে। এই অবস্থায় যুদ্ধক্ষেত্রে বড় বড় সেনাপতিরা যে কায়দা করে থাকেন, আমিও তাই অবলম্বন করলাম। অর্থাৎ আক্রান্ত হবার আগেই আক্রমণ করা। ওর প্রশ্নের ধাক্কায় হাবুডুবু খাওয়ার চেয়ে ওকেই গল্পের তোড়ে ভাসিয়ে দেওয়া ভালো বলেই আমি মনে করলুম। সুতরাং নিঃশ্বাস ফেলার বিলাসিতা পর্যন্ত আমাকে ছাড়তে হলো। আমি বলেই চললাম। আর প্রতাপও তখন কুঠার হাতে বেরিয়ে পড়ল অস্ত্রবিদ্যায় হাত পাকানোর জন্য। প্রথমে কতকগুলো কচু গাছ শেষ করলো, তারপর কলা বাগানে গেল এবং সেখানে কলা গাছদের কচু কাটা করে অবশেষে গিয়ে আম বাগানে ঢুকলো। আর বাগানের মধ্যে তার ছিল তার বাবার সবচেয়ে প্রিয় যে ফজলি আমের গাছটা। সবচেয়ে নিরীহ দেখতে ছিল সেটা, এবং একলা পেয়ে তাকেই ঘেচাং ঘুচ ফটাং ফট ধরাশায়ী করলো। কাকু ধরাধরি করে নিয়ে গেল গাছটাকে? খোকার চোখে বিস্ময়ের প্রশ্ন।
আমি দম নেবার জন্য মুহূর্তখানেক থেমেছি কি থামিনি, সেই ফাঁকে গোলক চন্দ্র একটি প্রশ্ন পরিত্যাগ করেছেন। ধরাশায়ী করলো মানে কেটে ফেললো। কে কেটে ফেললো কাকু? প্রতাপ। ও, প্রতাপের বাবা বিকেলে বাগানে বেড়াতে গিয়ে এই কাণ্ড দেখতে পেলেন। কি দেখতে পেলেন কাকু? কুঠারটাকে? না না, সেই ফজলি গাছের দশা। তিনি সবাইকে ডেকে জিজ্ঞাসা করলেন, কে আমার ফজলি গাছ কেটেছে? কার ফজলি গাছ কাকু? প্রতাপের বাবার। এবং সবাই জবাব দিল যে তারা কেউ কিছু জানে না এর সম্বন্ধে। কার সম্বন্ধে? আরে ফজলি আম গাছটার সম্বন্ধে। ও, সে সময় প্রতাপ সেখানে এসে উপস্থিত এবং সমস্ত ব্যাপারটা সে শুনল। কি শুনল কাকু? তার বাবা লোকজনকে জিজ্ঞাসা করছেন। কি জিজ্ঞাসা করছেন? সেই ফজলি আম গাছের বিষয় জিজ্ঞাসা করছেন। কোন ফজলি আম গাছ? আহা, সেই ফজলি আমের গাছ যা প্রতাপ কেটে ফেলেছিল। কাকু, প্রতাপ কে? আরে প্রতাপাদিত্য। প্রতাপাদিত্য না, প্রতাপ কে? প্রতাপের বাবা প্রতাপ। প্রতাপের বাবা প্রতাপ। ওহ! তখন প্রতাপ এগিয়ে এসে বলল, বাবা, মিথ্যে কথা বলতে আমি পারবো না। ও, ওর বাবা পারবে না? তা কেন হবে? প্রতাপ পারবে না মিথ্যে কথা বলতে? ওহ, প্রতাপ, হ্যাঁ বুঝেছি। প্রতাপ বলল, বাবা, তোমার ফজলি আমের গাছ আমি কেটেছি। ওর বাবা কেটেছে? না 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 না, সে নিজে কেটেছে ফজলি গাছটা। প্রতাপ বলল, প্রতাপের নিজের ফজলি আম গাছ ছিল? তার বাবার। ও, তার বাবা বলল, না 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 না। প্রতাপ বলল, বাবা, আমি মিথ্যা বলতে পারবো না। আমার সেই ছোট কুঠারখানা দিয়ে আমি গাছটাকে কেটে ফেলেছি। এবং তার বাবা বলল, তোমার সত্যবাদিতায় আমি মুগ্ধ হয়েছি। তুমি খাসা ছেলে। তোমার একটা মিথ্যা কথা বলার চেয়ে আমার 1000 গাছ যাক, আমার তাতে দুঃখ নেই। প্রতাপ বলল এই কথা? না, প্রতাপের বাবা বললেন যে বরং তার 1000 গাছ হোক। না না না, বললেন যে তিনি 1000 গাছ খোয়াবেন, সেও ভালো, তবুও প্রতাপকে গাছ খোয়াতে দেবেন না। না, তবু প্রতাপ মিথ্যা কথা বলুক, এটা তিনি কখনো চাইবেন না। না 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 না, বললেন যে তিনি 1000 গাছ খোয়াবেন, সেও ভালো, তবুও প্রতাপকে গাছ খোয়াতে দেবেন না। না, তবু প্রতাপ মিথ্যা কথা বলুক, এটা তিনি কখনো চাইবেন না। ওরে বাবা রে, তিনি নিজে মিথ্যা কথা বলবেন? আহ, তা কেন? ও, প্রতাপ চাইবে যে তার বাবা মিথ্যা কথা বলুক। না 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 না, আমারই ভুল হয়ে যাচ্ছে খোকা, কি করবো আর। না, আমার ধৈর্যের প্রশংসা করতে হয়। নিজের গুণে আমি নিজেই চমৎকৃত। শিশুদের শিক্ষাদান করা সহজ কাজ নয়। যারা কিল, চড়, চাপড়, কানমোলার সাহায্যে সেটা সারেন, তারা আমার এই কঠোর প্রয়াসের অর্থ বুঝবেন না। গল্পের ছলে ছেলেদের নীতি শিক্ষা দিতে হবে, জানেন? তাদের চরিত্র গড়ে তোলার ওই হচ্ছে একমাত্র পথ। এই ছেলেটিকে আমার নিজের আবিষ্কৃত সেই আদি ও অকৃত্রিম উপায়ে এতক্ষণ শিক্ষা দেবার চেষ্টা করছিলাম, কিন্তু বৌদির বন্ধু এক সময়ে বাইরে এলেন এবং এ যাত্রা বেঁচে গেল এ বেচারা ও আমিও। সিঁড়িতে নামতে নামতে গোলক তার মাকে বলছে, যেটা আমি উপর থেকে বসেই শুনতে পেলাম। মা, শুনেছো? একটা বাড়ি মজার গল্প। ওই লোকটা বলছিল, যাকে তুমি কাকু বলতে বললে, ওই লোকটাই বলছিল, একটা ছেলে ছিল, তার বাবার নাম হচ্ছে প্রতাপ। তা সেই ছেলেটা তার বাবাকে ডেকে বলল একটা ফজলি আমের গাছ কাটতে। তার বাবা কি বললো জানো মা? বললো যে আমি 1000 মিথ্যা কথা বলবো, সেও ভালো, তবু একটা ফজলি আমের গাছ কাটতে পারবো না। বলতে কি, ছেলেদের সত্যিই আমি ভালোবাসি, ভারী ভালো লাগে আমার ওদের। ওরা স্বর্গের ফুল, তাই না? আমার মতো বোধ হয় যীশু খ্রিস্ট ছেলেদের ভালোবাসতেন, সর্বদা কাছেও রাখতেন। বোধ হয় পরে ক্রুশে যাওয়ার যন্ত্রণাটা আগের থেকে গায়ে সয়ে নেওয়া, এই করেই তার রক্ত হয়েছিল। কি বলেন আপনারা? ও হ্যাঁ, বিলেতি কবির কথাটা মনে পড়েছে এবার। চাইল্ড ইজ দ্য এল্ডার ব্রাদার অফ হিজ ফাদার। ওর বাংলা হচ্ছে, শিশুরা এক একটি জ্যাঠামশাই, আস্ত ও কালপক্ষ, পাক্কা
বাপ রে বাপ। ধন্যবাদ।